একটা কথা আছে, যত গর্জে তত বর্ষে না। ভারতের সাথে বাংলাদেশের সামরিক সক্ষমতার পার্থক্য কোন লেভেলে, যারা আসলে এই সামরিক তথ্যগুলো নিয়ে জানি না তারা। কিন্তু নতুন করে এবার বড় ধরনের একটা খবর আসলো। সেই খবরটা ভারত হয়ে ভুটানে যাওয়ার জন্য যে পণ্যবাহী যানবাহন, সেই যানবাহন ভারত আটকে দিল, প্রবেশ করতে দিল না। এটা বাংলাদেশের জন্য একটা বড় সংকেত। এই সংকেতটা আমরা বুঝতে পারবো কিনা কিংবা বুঝতে পারছি কিনা সেটা একটা বড় বিষয়। আস্তে আস্তে ভারত তার বিষাক্ত দাঁত বের করতে শুরু করেছে। শেখ হাসিনার সরকার থাকলে এটা ঠিকই পৌঁছা যেত ভুটান। শেখ হাসিনার সরকার নেই, এখন সব চুক্তি এলোমেলো নড়ে। আরও একটার পর একটা ঘটনা আছে এবং নির্বাচন যত ঘনিয়ে আসবে, ভারতের যে রাজনৈতিক দাবি বাংলাদেশের কাছে যে আওয়ামী লীগকে নির্বাচনে নাও, নাহলে খবর আছে, সেই ঘটনা প্রভাব কিন্তু তার আলামত। এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা না। দেশের রাজনীতির সমীকরণ নিঃসন্দেহে অনেক কিছুই বদলে যাচ্ছে এবং এই যে সমীকরণটা পাল্টে যাচ্ছে, এর পিছনে নিঃসন্দেহে রয়েছে আঞ্চলিক এবং আন্তর্জাতিক ভূ রাজনীতির হিসেবে নিকেশ। ভারতের সহযোগিতা ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। আসসালামু আলাইকুম দর্শক, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, দেখেই বুঝতে পারছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। দর্শক, আমি এর কথা বাড়াবো না, মূল নিউজে নিয়ে যাব। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। দেশের রাজনীতির সমীকরণ নিঃসন্দেহে অনেক কিছুই বদলে যাচ্ছে এবং এই যে সমীকরণটা পাল্টে যাচ্ছে, এর পিছনে নিঃসন্দেহে রয়েছে আঞ্চলিক এবং আন্তর্জাতিক ভূ রাজনীতির হিসেব নিকেশ। আমরা জানি যে গত কিছুদিন আগেও যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের তুমুল একটা দ্বন্দ্ব কাজ করছিল শুল্ক বাণিজ্য নিয়ে, এবং সেই জায়গা থেকে চীন, ভারত এবং সোভিয়েত ইউনিয়ন, রাশিয়ার একটা জোট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। সেটি আর হচ্ছে না, বরং যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের যে দূরত্ব সৃষ্টি হয়েছিল তা এখন অনেকাংশেই কমতে শুরু করেছে এবং সেই জায়গা থেকেই নতুন রাজনৈতিক সমীকরণ বাংলাদেশকে ঘিরে। বিশেষ করে যুক্তরাষ্ট্র তার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বাস্তবায়ন করতে গেলে ভারতকে ছাড়া সম্ভব নয়, একথা আমরা অনেক আগে থেকেই জানি। এবং চীনকে প্রতিরোধ করতে গেলে ভারতকে যখন প্রয়োজন, তখন সেই হিসেব নিকেশ থেকে এর অন্যতম আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগ রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে কিনা। শুধু রাজনীতিতে নয়, আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ সুনিশ্চিত করতে হবে, এমন বিষয় আলোচনা আসছে। এবং যুক্তরাষ্ট্র তার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি কিংবা বার্মা অ্যাক্ট, মিয়ানমার তাদের যে লক্ষ্য, সেগুলো বাস্তবায়ন করতে গেলে অবশ্যই ভারতের সহযোগিতা ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। আমরা নিশ্চয়ই দেখেছি বাংলাদেশের মধ্য দিয়ে মিয়ানমারকে করিডোর দেওয়ার বিষয়ে যে সরকারের পক্ষ থেকে তুমুল একটা ইচ্ছা ছিল, তারা সেটি বাস্তবায়ন করতে চাচ্ছিল। জাতিসংঘের প্রস্তাব ছিল যদিও সেটি, কিন্তু পেছনে তো যুক্তরাষ্ট্রের স্বার্থ ছিল এবং সেটি বাস্তবায়নের জন্য আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নানান ধরনের দৌড়ঝাঁপ দেখেছি, অনেক ধরনের কর্মকাণ্ড হাতে নিতে দেখেছি। এবং প্রথম থেকেই বলে আসছিলাম, নিশ্চয়ই এই বিষয়টি চীন যেমন মানবে না, ভারতও তেমন মানবে না যে ভারতের একেবারে পাশ দিয়ে যুক্তরাষ্ট্রের জন্য একটি করিডোর তৈরি হোক মিয়ানমারের বুকে, বাংলাদেশের ভিতর দিয়ে, সেটা নিশ্চয়ই ভারত চাইবে না। তো এমন হিসেব নিকেশ থেকে অনেক কিছুই বদলে যাচ্ছে আন্তর্জাতিক রাজনীতিতে, এবং সেটিকে কেন্দ্র করে বাংলাদেশ তার এখন অন্যতম অনুষঙ্গ। এবং ঢাকা কেন্দ্রিক রাজনৈতিক প্রভাব বজায় রাখতে ভারত তার হিস্সাটি বুঝে নিতে চাইছে। আমরা জানি যে গত কয়েকদিন আগে দিল্লিতে, মাত্র ওই 20-22 নভেম্বর দিকে দিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভের সাইড লাইনে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের মধ্যে বৈঠক হয়েছে। সেই বৈঠক থেকে অজিত দোভাল নানান ধরনের বার্তা দেওয়ার চেষ্টা করেছেন বাংলাদেশকে, বাংলাদেশ সরকারকে ডক্টর খলিলুর রহমানের মাধ্যমে। এবং ডক্টর খলিলুর রহমান শুধু হা হু এইসব শব্দ উচ্চারণ করেই তিনি ফিরে আসছিলেন, বা ওই বৈঠক শেষ হয়েছে এমনটা আমরা জানি। এরপরে কি হলো আমরা জানতে পারলাম যে নানান ধরনের গুঞ্জন এখন ছড়িয়ে পড়েছে। কোনো গণমাধ্যমেও এই ধরনের খবর আসছে যে কাতারের দোহাতে এই দুই উপদেষ্টার মধ্যে আবার দ্বিতীয় দফায় বৈঠক হয়েছে, সেটি 25 থেকে 28 নভেম্বর। তো এই বৈঠকটি কেন কাতারের দোহাতে হলো? আমরা জানি যে কাতার এখন যুক্তরাষ্ট্রের সাথে নানান বিষয়ে অ্যালায়েন্স তৈরি করছে এবং যুক্তরাষ্ট্রের হয়ে বিশ্বের বিভিন্ন বিষয়ে কাতার মধ্যস্থতা করছে, সেটি হামাসের সঙ্গে ইসরায়েল হোক কিংবা ইসরায়েলের সাথে ইরানের সম্পর্ক হোক, যেভাবেই হোক না কেন কাতার এখন যুক্তরাষ্ট্রের হয়ে নানান জায়গায় তার ভূমিকাটি বজায় রাখছে এবং খুবই সফলতার সঙ্গে তার প্রত্যেকটি কাজ তারা বাস্তবায়ন করছে। সেই জায়গা থেকে ওই বৈঠকে ডক্টর খলিলুর রহমান এবং অজিত দোভালের মধ্যে যে বৈঠক, সেখানে মাঝখানে ছিলেন কাতারের আমিরি দেওয়ানের প্রধান আবদুল্লাহ বিন মোহাম্মদ বিন মোবারক আল খুলাইফি, যিনি যুক্তরাষ্ট্র কাতার নিরাপত্তা সহযোগিতা জোরদারে ভূমিকা রাখার জন্য সিআইএর জর্জ নেট মেডেলে ভূষিত হয়েছেন। অতএব কারণটি নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে কেন কাতারের দোহাতে এরকম একটি বৈঠক অনুষ্ঠিত হলো। এর আগেও অজিত দোভাল এবং ডক্টর খলিলুর রহমানের মধ্যে দুই নিরাপত্তা উপদেষ্টার মধ্যে কাতারের দোহাতে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সেটিও আমরা জানি। ভারত এবং যুক্তরাষ্ট্রের উদ্বেগের বেশ কিছু জায়গায়
কমন কিছু গ্রাউন্ড রয়েছে। যেমন তার মধ্যে রয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতি এবং জঙ্গিবাদ যাতে কোনো ক্রমেই জেগে উঠতে না পারেন, না মাথা চাড়া দিতে না পারে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তাটা তাদের যথেষ্ট কনসার্নিং একটি বিষয় তাদের জন্য। এবং চীনের ক্রমবর্ধমান যে প্রভাব, সের বিষয়ে দিল্লি অস্বস্তিতে রয়েছে। বেইজিং দক্ষিণ এশিয়ার যে দেশগুলো, সেগুলোর সাথে সুসম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়েছে। এগুলো ভারতের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এবং সেই জায়গা থেকে অবশ্যই শুধুমাত্র আওয়ামী লীগের জন্যই বারবার একটা কথা বলি, ভারত যা কিছু করবে আগামী দিনে বাংলাদেশকে কেন্দ্র করে, সেটি শুধু আওয়ামী লীগের স্বার্থের জন্য নয়, তাদের স্বার্থের জন্যই করবে। সো দক্ষিণ এশিয়ার যে রাষ্ট্র বা দেশগুলোর সঙ্গে বেইজিং সুসম্পর্ক গড়ে তুলেছে, সেই জায়গা থেকে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নতুনভাবে গড়তে হবে। তো নিশ্চয়ই অন্তর্বর্তী সরকার বা মৌলবাদী সাম্প্রদায়িক কোনো গোষ্ঠীর সঙ্গে ভারত এটি করবে না, খুব সহজ হিসাব। আস্তে আস্তে ভারত তার বিষাক্ত দাঁত বের করতে শুরু করেছে, যার কারণে বাংলাদেশের সড়ক পথ ব্যবহার করে যে ট্রান্সশিপমেন্ট পণ্য পাঠানোর কথা ভুটানে, সেটা আটকে গেছে লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারি স্থলবন্দরে। থাইল্যান্ডের পণ্য যেটা বাংলাদেশের বন্দর হয়ে সড়ক পথে ভুটানে যাবার কথা, সেটা ভারতের সীমানায় বাংলাদেশ প্রান্তে আটকে গেছে। ভারত অনুমতি দিচ্ছে না। তো কেন দিচ্ছে না সেই তথ্য বলছি। তার আগে খবর হলো এই, ভারত শেষ পর্যন্ত অনুমতি দেবে কিনা সেটাও কেউ নিশ্চিত করতে পারছে না। থাইল্যান্ডের ব্যাংককের আবিদ ট্রেডিং কোম্পানি লিমিটেড গত 8 সেপ্টেম্বর ভুটানের আমদানিকারক প্রতিষ্ঠান আবিদ ট্রেডিং এর জন্য ফল, জুস, জেলি, শুকনো ফল, লিচু ফ্লেভারের ক্যান্ডি এবং শ্যাম্পু সহ 6 ধরনের পণ্য কন্টেনারে পাঠায়। ল্যাম চেবাং বন্দর থেকে রওনা দেওয়া চালানটি 22 সেপ্টেম্বর চট্টগ্রাম সমুদ্র বন্দরে পৌঁছায়। তারপর চট্টগ্রাম থেকে সেটা যাওয়ার কথা হচ্ছে ওই পাটগ্রাম, লালমনিরহাটের পাটগ্রাম দিয়ে ভারত হয়ে ভুটানে। 2023 সালের 22 মার্চ বাংলাদেশ এবং ভুটানের মধ্যে একটি প্রোটোকল চুক্তি স্বাক্ষরিত হয়। এর এক বছর পর 2024 সালের এপ্রিলে ভুটানে অনুষ্ঠিত দুই দেশের বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয় বাংলাদেশের সমুদ্র বন্দর এবং সড়কপথ এবং ভারতের সড়কপথ ব্যবহার করে ভুটানে পরীক্ষামূলকভাবে 2টি ট্রান্সশিপমেন্ট চালান পাঠানো হবে। সেই পরীক্ষা ফেল দিচ্ছে না, কারণ 5ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তন, আর কোনো কারণ নেই। শেখ হাসিনার সরকার থাকলে এটা ঠিকই পৌঁছায় যেত ভুটানে। শেখ হাসিনার সরকার নেই, এখন সব চুক্তি এলোমেলো নড়বে। দেখেন, এটা কিন্তু আলামত। এই জন্য শুরুতে বললাম ভারত তার বিষাক্ত দাঁত বের করতে শুরু করেছে। আরো একটার পর একটা ঘটনা আছে এবং নির্বাচন যত ঘনিয়ে আসবে, ভারতের যে রাজনৈতিক দাবি বাংলাদেশের কাছে যে আওয়ামী লীগকে নির্বাচনে নাও, নাহলে খবর আছে, সেই ঘটনা প্রবাহ কিন্তু তার আলামত। এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা না বা হঠাৎ করে ঘটে গেছে তেমনটা না, এটা চুক্তির অংশ, ট্রান্সশিপমেন্ট এই চুক্তি। তাহলে দেখেন যে ভারত এখন কতটা বরিয়া, কতটা নিচু তা প্রমাণ দিচ্ছে। ইতিমধ্যে আরেকটা ঘটনা দেখছেন যে ওই যে বারবার পেঁয়াজ নেই, পেঁয়াজ কষার কারণে বাংলাদেশের যারা আমদানিকারক তারা এখন বাধ্য হয়ে ভারতের উপর নির্ভর করছে না, কারণ যখন তখন তারা নিষেধাজ্ঞা দিচ্ছে। নিষেধাজ্ঞা দিয়াতে বাংলাদেশের যখন চাহিদা তখন নিষেধাজ্ঞা থাকাতে পেঁয়াজ নাই, তখন হাহাকার ওঠে এবং দাম বেড়ে যায়। সেই কারণে বাংলাদেশ এখন ওই ভারতের কথা চিন্তা বাদ দিয়ে তারা চীনের দিকে, থাইল্যান্ডের দিকে, ভিয়েতনাম, পাকিস্তান এইসব দেশের দিকে হাত বাড়িয়েছে, যাতে ভারত কোনো কৃত্রিম সংকট তৈরি করতে না পারে। কিন্তু এই যে ট্রান্সশিপমেন্ট, এক দেশের স্থলভাগ ব্যবহার করে বাণিজ্য, অনেকে বলে মোদী হচ্ছে খুবই বাণিজ্য বোঝে এবং তিনি ব্যবসা বাণিজ্য, আন্তর্দেশীয় ব্যবসা বাণিজ্যের একটা সাংঘাতিক রকম মানে উনি প্রবক্তা। তো তার শাসনামলে এখন আস্তে আস্তে তো দেখা যাচ্ছে যেগুলো হলো কথার কথা। মানে এটা হলো যখন আমি আমার অনুকূলে থাকবে তখন আমি এটা হবে, আর আমার অনুকূলে যখন হবে না তখন এটা করতে দেবো না। সেই কাজটাই কিন্তু ভারত সরকার করলো এবং সেটা বোঝা গেল যে ভারতের উপর কোনোভাবে আর ভরসা করা যাবে না, এই ট্রান্সশিপমেন্ট চলবে না। এটা ভুটান যদি ভারতের সাথে নেগোসিয়েশন করে তাহলে হবে, আবার যদি তারা মনে করে যে আমি এটা পাত্তাই দেবো না, ভারত হবে না। এটা তো মানে যার জোর যার মূল্য তার। এখন ভারত জোর খাটাচ্ছে, কারণ বাংলাদেশের উপর রাগ যে তার খেসারত দিচ্ছে বাংলাদেশ, ভুটান বা এই বাণিজ্য। এখানে আগে যেমন স্থলপথ দিয়ে ভারতকে ব্যবহার করে বাংলাদেশের তৈরি রপ্তানি পণ্য যাইতো না, এখন স্থলপথ ব্যবহার করা যাবে না। মানে যত রকমের প্রতিবন্ধকতা আছে সব তৈরি করছে। কলকাতায় ব্যবসা বাণিজ্য হাহাকার, যে ভিসা নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশের ব্যবসায়ীরা আগের। দর্শক, বলছিলাম ভারতীয় সীমান্তে পণ্য আটকে দেওয়া হয়েছে, যেটা ভারতের মাটি দিয়ে ভুটানে যাওয়ার কথা ছিল। প্রথম আলো এই খবরটা নিশ্চিত করছে। প্রথম আলো শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে তারা বলছে ভারতের অনুমতি না পাওয়ায় ভুটানের ট্রান্সশিপমেন্ট পণ্য বুড়িমারিতে আটকে। সেখানে বলা হচ্ছে বাংলাদেশের সড়কপথ ব্যবহার করে ভারতের ভেতর দিয়ে ভুটানকে ট্রান্সশিপমেন্টের পণ্য নেয়ার অনুমোদন দেয়নি প্রতিবেশী ভারত। ফলে থাইল্যান্ড থেকে জাহাজে করে ভুটানের আনা পরীক্ষামূলক ট্রান্সশিপমেন্টের পণ্যের চালান এখন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারি স্থলবন্দরে আটকে পড়েছে। জানা গেছে থাইল্যান্ডের ব্যাংককের আবিদ ট্রেডিং কোম্পানি লিমিটেড 8 সেপ্টেম্বর ভুটানের আমদানিকারক প্রতিষ্ঠান আবিদ ট্রেডিং এর জন্য 6 ধরনের পণ্য, ফলের জুস, জেলি, শুকনা ফল, লিচু ফ্লেভারের ক্যান্ডি ও শ্যাম্পু কন্টেনারে করে পাঠায়।
থাইল্যান্ডের ল্যামচাবাং বন্দর থেকে পাঠানো ওই চালান 22 সেপ্টেম্বর চট্টগ্রাম সমুদ্র বন্দরে এসে পৌঁছায়। এরপর বুড়িমারির স্থলবন্দরের ইয়ার্ডে কন্টেনারটি আনা হয়, কিন্তু বাংলাদেশ থেকে সড়কপথে ভারত হয়ে ভুটানে এসব ট্রান্সশিপমেন্টের পণ্য যেতে প্রয়োজনীয় অনুমোদন চ্যাংরাবান্ধা স্থলবন্দর কর্তৃপক্ষ পায়নি, ফলে সেখানেই পড়ে আছে ভুটানের ট্রান্সশিপমেন্টের মালামাল। বুড়িমারি স্থলবন্দর C&F অ্যাসোসিয়েশনের সদস্য ও বেনকো লিমিটেডের মালিক ফারুক হোসেন জানিয়েছেন, চট্টগ্রাম থেকে আসা ভুটানের পরীক্ষামূলক ট্রান্সশিপমেন্ট চালান বুড়িমারিতে রয়েছে। ভারত এখনও অনুমতি দেয়নি, তাই চালানটি পাঠানো যাচ্ছে না, অনুমতির অপেক্ষায় তারা রয়েছেন। বন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক ট্রাফিক মাহমুদুল হাসান তিনি বলেছেন, গতকাল থেকে ট্রান্সশিপমেন্ট কন্টেনারটি বন্দরের মাঠে অবস্থান করছে। বুড়িমারি স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার এসি দেলোয়ার হোসেন বলেছেন, ভুটানের পণ্যের চালানের সব কাস্টমস প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, ভারতীয় কাস্টমস থেকে অনুমতি পেলে সেগুলো যাবে ও পারে। উল্লেখ্য 22 মার্চ 2023 বাংলাদেশ ও ভুটানের মধ্যে একটি প্রোটোকল চুক্তি স্বাক্ষর হয়। এর এক বছর পর 2024 সালের এপ্রিলে ভুটানে আয়োজিত দুই দেশের বাণিজ্য সচিব পর্যায়ে বৈঠক হয়, অর্থাৎ ভুটান বাংলাদেশ ট্রান্সশিপমেন্ট চুক্তি হয়। কিন্তু ভুটান বাংলাদেশ ট্রান্সশিপমেন্ট চুক্তি হলে তো আর হবে না, ভারতের মাটি যখন আপনি ব্যবহার করবেন তখন ভারতের সঙ্গে যে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট চুক্তি, সেই চুক্তি ভারত বাতিল করে দিয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ভারত সরকার কাজ করতে চায় না, এটা ভারত বেশ কয়েকবার স্পষ্ট করে বলে দিয়েছে। তারা বলেছে যে নতুন সরকারের অপেক্ষায় আছি, নতুন যারা নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকারের সঙ্গে পুনরায় সম্পর্ক তৈরি করার জন্য ভারত অপেক্ষা করছে। তার মানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, প্রফেসর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের এই কাঠামোটাকে ভারত মেনে নেয়নি বলে এই সরকার ক্ষমতা গ্রহণ করার পরপরই ভারত কিন্তু বেশ কিছু বড় সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্তের মধ্যে রয়েছে ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করা। এই চুক্তি বা এই যে ঘটনাটা ঘটলো, ভুটানের পণ্য এখন বাংলাদেশের বুড়িমারি স্থলবন্দরে যে আটকে পড়লো, যদি ভারত মানে বিশেষ বিবেচনায় অনুমতি না দেয় তাহলে সেই পণ্যগুলো কোনোভাবেই আর স্থলপথে পাঠানো সম্ভব হবে না। এটা তখন মানে বিমান পথে পাঠাতে হবে, আর বিমান পথে এই মালামাল নিতে গেলে ওই কোম্পানির কতগুণ খরচ যে বেড়ে যাবে এটা খুব সহজেই বোঝা যায়। এই রকম পরিস্থিতিতে যে আমাদের পড়তে হবে, এটা বোধহয় সরকারের আগে থেকেই ভাবনার ব্যাপার ছিল। আগে থেকেই যদি তারা ব্যাপারটা ভাবতো এবং সরকারের নানা স্টেক হোল্ডারের ভারত বিদ্বেষী যে বক্তব্য এবং আইন উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, বিভিন্ন পর্যায়ের উপদেষ্টারা, ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, অনেকের যে ভারত বিদ্বেষী কথাবার্তা এবং আমাদের প্রধান উপদেষ্টার ওই চিকেন নেক নিয়ে কথা, 7 সিস্টার নিয়ে কথা, এই কথাগুলো ভারত আসলে ভালোভাবে নেয়নি। এরই মাঝে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী আমাদের প্রধান উপদেষ্টাকে এক ধরনের সাবধান বাণী শুনিয়েছেন, যেটা আমাদের জন্য খুবই মানে কষ্টের এবং লজ্জার, যে ভারতের একজন প্রতিরক্ষা মন্ত্রী তিনি আমাদের সরকার প্রধানকে বলছেন, কথাবার্তা বলতে হলে বুঝে শুনে ভেবে সব দিক বিবেচনা করে বলতে হবে, যেন তেন কথা বলা যাবে না। ভারতকে আমরা দেখছি চিকেন নেক এলাকায় 3টি সামরিক ঘাঁটি তৈরি করেছে। ভারতের সঙ্গে ব্যবসার সব দিকেই মন্দা অবস্থা শুরু হয়েছে। ভারত ভিসা মানে গণহারে যে ভিসা দিত সেই ভিসা বন্ধ করে দিয়েছে। ভারতে বাংলাদেশের মধ্যবিত্ত সমাজ চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য পারতপক্ষে বাংলাদেশে বড় হাসপাতালে উন্নত চিকিৎসার চাইতে কলকাতায় গিয়ে উন্নত চিকিৎসা নেওয়া অনেক মানে কম খরচের হওয়ায় যে নির্ভরতা আমাদের ছিল সেটা নষ্ট হয়ে গেছে। এরকম একটা পরিস্থিতিতে এই যে গতকালকের এই ঘটনাটা একটা নতুন ইঙ্গিত দিচ্ছে বোধহয়। তার মানে কি ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আদতেও তৈরি করতে চায় না এই সরকারের আমলে, যখন কিনা বাংলাদেশ সরকারও ভারতের ব্যাপারে নানা ধরনের কথা বলছে এবং সেই বলাগুলোই ভারত ইঙ্গিত দিচ্ছে। সর্বশেষ যেটা হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো শেখ হাসিনাকে ফেরত চেয়ে যে চিঠি পাঠিয়েছে ভারতকে, সেই চিঠির জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলে দিয়েছেন যে এটা আমরা দেখেছি, আমরা পরীক্ষা নিরীক্ষা করছি, এবং তিনি তখন এটাও বলেছেন যে বাংলাদেশে আমরা এমন একটা পরিবেশ চাই যে পরিবেশটা অন্তর্ভুক্তিমূলক পরিবেশ হবে। এবং ভারতে আমাদের নিরাপত্তা উপদেষ্টা যখন সফর করলেন, সেই সফরের মিটিং শোনা যাচ্ছে কাতারের দোহাতে নিরাপত্তা উপদেষ্টা ভারত, আমেরিকা এবং কাতারের সাবেক ইন্টেলিজেন্স প্রধানের সমন্বয়ে একটা মিটিং হয়েছে। সেই মিটিংয়েও একটা চাপ দেওয়া হয়েছে বাংলাদেশকে, নতুন নতুন চাপ আসছে। এই চাপগুলো আমাদের জন্য খুব একটা শুভ কিছু বার্তা বয়ে আনছে না। একটা কথা আছে, যত গর্জে তত বর্ষে না। ভারতের সাথে বাংলাদেশের সামরিক সক্ষমতার পার্থক্য কোন লেভেলে, যারা আসলে এই সামরিক তথ্যগুলো নিয়ে জানি না তারা, ধরেন এখন আপনি মনে করলেন যে আমেরিকার বিরুদ্ধে লড়াই করবেন, ফর এক্সাম্পল, ওটা এক্সাম্পলটা একটু কেমন হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে একজন মেশিন গান আছে একটা লোকের কাছে, অত্যাধুনিক প্রযুক্তির স্নাইপার রাইফেল আছে, আপনার হাতে একটা দাও আছে, অথবা ধরেন আপনার হাতে একটা পিস্তলই আছে পুলিশের বন্দুকের মতো। একটা পুলিশের বন্দুকের যে রেঞ্জটা এটা কতটুকু, আর একটা স্নাইপার রাইফেল যারা শট করে কয় কিলো দূর থেকে আর মানে নির্ভেদ একটা বুলেট আপনার ঢুকাই দেওয়া যায়। এই কথাগুলো কেন বললাম, গতকালকে সাদিক কায়েম তিনি একটা আওয়াজ দিয়েছেন, এই আওয়াজটা আমার ভালো লাগছে। আমিও এই আওয়াজটা দীর্ঘদিন অনলাইনে দিচ্ছি যে ভারত যদি আমাদের একটা ফালায়, আমরা ভারতের আরেকটা ফালাইতে হবে, যতক্ষণ এটা ফালাফালি করতে পারবো না এরকম ঘটনা ঘটবে। তবে
কাকতালীয় বিষয় হচ্ছে, কালকে একটা প্রোগ্রামে সাদিক কায়েম একটা লম্বা চূড়া বক্তব্য দিচ্ছিলেন, সেখানে ভারতের ইস্যুতে কথা বলতে গিয়ে সীমান্তে হত্যা নিয়ে তিনিও আওয়াজ তুলেছেন, যেটা আমিও অনেকদিন ধরে কথা বলছি, অনেক বছর, যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের মূল খারাপ কারণটা হচ্ছে সীমান্তে হত্যা। এটা কোনো মানুষ পছন্দ করছে না। এখন দেখেন, সাদিক কায়েম কালকে বলছিল যে যদি ভারত আর কোনো একটা মানুষের বুকে গুলি চালায় তাহলে পুরো বাংলাদেশ গিয়ে বর্ডারে আপনার এটা রিয়াকশন নেবে। তো সাদিক কায়েমকে আমি বলবো গাড়িটা নিয়ে শিবিরের টোলাপাইন নিয়ে আপনার আগে যান, তারপরে পিছনে পিছনে বাংলাদেশও আসবে, কারণ যাওয়া দরকার। সাদিক কায়েমের এই বক্তব্য চলছিল একদিকে, আর কিছুক্ষণ পরেই চুয়াডাঙ্গার জীবননগর যে উপজেলা আছে, সেই উপজেলার গয়েশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে শহীদুল ইসলাম নামে এক বাংলাদেশি আহত হয়েছে। শুধুমাত্র তাই না, শহীদুল ইসলামের পরিবারের অভিযোগ গুলির পর তাকে ধরে নিয়ে চলে গেছে বিএসএফ। এমনকি শহীদুলের মৃত্যুর খবর পেয়েছেন বলেও দাবি করেছেন তার স্ত্রী নাসরিন আক্তার। আর এটা গতকালকে আনুমানিক বিকাল 5টার দিকে এই ঘটনা ঘটেছে। শহীদুলের স্ত্রীর বক্তব্য, আমার স্বামী মাঠে ঘাস কাটতে গিয়েছিল, সেখান থেকে তাকে ধরে নিয়ে গুলি করেছে বিএসএফ, তারপর তার দেহ সীমান্তে ফেলে রেখেছে। এখন এটা আসলে কেন করলো, কিসের ঝাল মিটাইলো? মানে একটা আছে যে চোরা কারবারি করার জন্য তাদের বর্ডার পাস করছে, গরু আনতে গেছে বা মাদকদ্রব্য আনতে গেছে, সেটাও মানতে পারলাম। আমার দেশের সীমান্তে আমার দেশের একজন কৃষক কাজ করবে, তাকে ধরে নিয়ে গুলি করবে, এটা পরিবারের বক্তব্য। বাস্তবতা ভিন্ন হতে পারে, কারণ অনেক সময় আমরা জানি যে বাস্তবতা একটু ভিন্ন থাকে। যদি এই কথাই সত্যি হয়ে থাকে গণমাধ্যমে আসা, তাহলে এই ইউনূস সরকারের উচিত ভারত নিয়ে মুখে মুখে পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে নাটকীয় বক্তব্য না দিয়া সীমান্তে ছোটখাটো একটা রিয়েকশন করার। তবে প্রশ্ন হচ্ছে রিয়েকশন করে আমরা টিকবো কিনা, এটাই হচ্ছে আমাদের দুর্বলতা। যে আওয়াজ রাজনৈতিক ভাষণ দেওয়া সোজা, ভারতের বিরুদ্ধে লড়াই করা কয় মিনিট টিকবো? যদি ভারত এবং বাংলাদেশ 1-to-1 যুদ্ধ হয় 30 মিনিট, বড় জোর 30 মিনিট, এটা হচ্ছে বাস্তবতা। দেখেন, ভারতের যুদ্ধ বিমান ব্রহ্মাস আকাশে গিয়ে গোত্তা খাইয়া পড়ে গেছে, আমরা হাহারি দিছি, আমরা তবে একটা ড্রোনই বানাইতে পারি নাই, বুঝেন নাই? ভারত তারা তাদের সামরিক দিক থেকে অনেক দূর, তাদেরকে সবাই সমীহ করে, আমরা এখানে বসে সস্তা ডায়লগ দিতে পারি, কিন্তু আমরা আমাদের সামরিক সক্ষমতা কতটুকু বাড়াচ্ছি? সীমান্তে হত্যা নিয়ে আসিফ নজরুল ইসলাম প্রতিদিন গরম গরম স্ট্যাটাস দিতেন, এখন তিনি সরকারে বসছেন, ওনার মাশাআল্লাহ শরীরে চর্বি আসছে, গায়ের রং ফর্সা হয়ে গেছে, কিন্তু সীমান্ত নিয়ে ওনাদের কোনো করা অ্যাক্টিভিটিস নাই। আমি কোনো কিছু দেখছি না। যখন দেখি এই ঘটনাগুলো, এখন এই ঘটনার পর বিএসএফ এর পক্ষ থেকে শহীদুলকে মাদক কারবারি দাবি করা হচ্ছে। আর আমাদের বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিক ভাই, যিনি আছেন 58 বিজিবির ঝিনাইদহের মহেশপুরে, তিনি বলছেন এই ঘটনার পর বিএসএফ এর সাথে যোগাযোগ করেছে, আর শহীদুল সহ 6 জনের একটি দল বিকেলে ভারতে মাদক আনতে যায়। এটাই বাস্তবতা, কারণ এই সীমান্তগুলোতে এগুলোই চলে। আমার কথা হচ্ছে কি ভাই, গরিব মানুষ যাইতেছে, তো তাদেরকে আপনি গ্রেপ্তার করেন, জেল খাটান, পরে পরিবারের কাছে ফেরত দেন, একদিন তো ফিরে আসবে। যে মাইরা ফেলতেছেন, আমরা দৌড়া কি করতেছি 2-4টা, আমরা কেন পারতেছি না? এখন সাদিক কায়েমকে যাবে আগামীকালকে মানে এই বর্ডারে, নাকি না ওই যে রাজনীতির মঞ্চে বক্তব্য দেওয়ার জন্য দিল? কারণ এখন এন্টি ভারত একটা সেন্টিমেন্ট আছে বাংলাদেশে, এটার কাজে লাগানো এরকমই কি আসলে? তবে একটা পদক্ষেপ আসলে নেওয়া দরকার, পরিণতি যাই হোক। সীমান্ত নিয়ে কেউই কথা বলে না। তো দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন এবং সবগুলা বিশ্লেষকের আলোচনা শুনলেন। তো দর্শক, এই নিউজটা দেখে কি জানলেন? আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন একটা টপিক নিয়ে, নতুন কিছু ভিডিওতে। তখন মধ্যে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।